রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। বিএনপির আকীদা কি? বিএনপির আকীদা যে কতটা জঘন্য, কতটা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো। জাস্ট একদম রিসেন্ট তাজা কয়েকটা প্রমাণ দেখাবো। মন্ত্রী মহোদয়, আপনাদের সকলের, আমাদের সকলের প্রিয় নবী, প্রিয় আমাদের প্রিয় মানুষ, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেবের আমি উনার প্রতি এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না। আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না। এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়? মানে টাকাকে নিয়ে যাওয়া যায়? পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নাই। যতই তাওরাশগিরি বাউফলে যারা করেন, সেকেন্ডের মধ্যে সব গোলাই ফেলাই দেব। আমাদের কেউ যেন মটকা গরম না করায়। আমরা নরমের ভক্ত, সত্যের। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের আমলে যেটা আমরা দেখেছিলাম সেটাই কি এখন বিএনপির আমলে দেখতে হচ্ছে? এতটাই তেল মারছে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এজন্য কি মাঝে মধ্যে তেলের দাম বেড়ে যায়? এই কথাটি কেন বললাম আপনারা ভিডিও শুরুতে হয়তো দেখে বুঝতে পেরেছেন। নয়ন সাহেব কিন্তু তিনি বলেছেন যে নবীদের জামানায় যে সমস্ত রাষ্ট্রনায়ক ছিল আমরা কিন্তু সেরকম রাষ্ট্রনায়ক পেয়েছি। অর্থাৎ জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি কথাটি বলেছেন যে তারা এমন একটা রাষ্ট্রনায়ক পেয়েছে যেরকম রাষ্ট্রনায়ক নবীদের জামানায় ছিল, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। আরেকজন কিন্তু সরাসরি কথা না বলে বক্তব্য দিয়ে তিনি বলেছে, একজন মন্ত্রীকে কিন্তু নবীর সাথে তুলনা করেছে এবং তাকে নবী ঘোষণা করেছে বা নবী বলেছে। দর্শক শ্রোতা, এটাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেইভাবে শেখ হাসিনাকে তেল মারত নেতাকর্মীরা, তারেক রহমানের আমলেও ঠিক একই ঘটনা ঘটছে। কিছু কিছু নেতারা তেলের বোতল নিয়ে বা তেলের ডিব্বা নিয়ে ঘুরতেছে। দর্শক, আজকে বিষয় নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুইজনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার একটা অভিযোগ তুলেছিল। অবশেষে সেটা প্রমাণিত হয়েছে যে তারা সে বরাদ্দের টাকা কিন্তু তারা এখানে ওখানে খরচ করেছে, কাদের দিয়েছে, কি কি কাজে লাগিয়েছে সেটা কিন্তু হিসাব নিকাশ অবশেষে দিয়ে দিয়েছে। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, আমি বিগত একটা ভিডিওতে কথা বলেছিলাম যে ভালো মানুষের পিছনে কিন্তু ভাই শয়তান আজীবন লেগে থাকে। এখন বুঝতেই পারছেন হাসনাত আব্দুল্লাহ কোন লেভেলের মানুষ, তার পিছনে লাগতে পারলেই তো ভাই কপাল খুলে যাবে, তাই না? এই হাসনাত আব্দুল্লাহ সে কোন লেভেলের মানুষ সাধারণ জনগণ অলরেডি বুঝে গিয়েছে। হ্যাঁ, সাধারণ জনগণ অলরেডি বুঝে গিয়েছে। এখন তাদের সাধারণ মানুষের কাছে মোটামুটি খারাপ বানাতে পারলেই মনে করেন যে একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার মনে হয় না অত সহজে হাসনাত আব্দুল্লাহকে সাধারণ জনগণের কাছে খারাপ বানানো যাবে। কেননা খারাপ বানানোর প্রশ্নই ওঠে না, কারণ তিনি দেশের জন্য কাজ করতেছে, দেশের জনগণের জন্য কাজ করতেছে। আমরা 24-এর অভ্যুত্থানে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার প্রশাসনের বন্দুকের নলার সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। যদি টাকার চিন্তা করত, যদি নিজের চিন্তা করত, তাহলে সেই সময় শেখ হাসিনার কাছে তারা বিক্রি হয়ে যেত। এটা একদম 100% নিশ্চিত। শেখ হাসিনা তাদেরকে কিনে নিতে চায়নি, অবশ্যই কিনে নিতে চেয়েছিল। হ্যাঁ, এই 200, 500, 1000, লক্ষ না ভাই, শত শত কোটি টাকা দিয়ে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপর সজীব ভুইয়া, এই সব নেতা কর্মীদেরকে, নাসিরউদ্দিন পাটোয়ারি আছে না কিছু নেতা, অভ্যুত্থানের নেতাগুলো সবাইকে কিনে নিতে চেয়েছিল হাসিনা, পারে নাই। তাদের টাকার লোভ থাকলে সেই সময় তারা বিক্রি হয়ে যেত। আর এখন তাদেরকে ওই টাকা চুরির অপবাদ দিবেন, এটা জনগণ আসলে কি বিশ্বাস করবে ভাই? না, বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? কারণ এটা অসম্ভব। তারা তো হিসাব দিয়ে দিয়েছে তারা টাকাগুলো নিয়ে কি কি কাজ করেছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, কথা বাড়াবো না, অনেকগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন।
তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না। এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়? মানে টাকাকে নিয়ে যাওয়া যায়? পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নেন। ধরেন আপনি এটা করে কি করতে পারবেন? আপনার মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। এখানে আমি প্রথম আলোর এক ধরনের মাফিয়াগিরি আমি আপনাদেরকে বলি। প্রথম আলো তাকে একটা নিউজ করেছে। প্রথম আলো নিউজটা কিভাবে করলো? প্রথম আলো নিউজটা করছে, ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি প্রথম আলো ওই নিউজটা কই আছে, মানে প্রথম আলো, এটাকে অনেকে বিভিন্ন ভাষায় বলে, বিভিন্ন নামে এটাকে বলে থাকে। ওখানে আমাকে নিয়ে গতকাল একটা নিউজ করলো না যে কি যেন, এটা সার্চ কেমন করে বের করবো বলো তো? খুঁজুন যে মানে প্রকল্পের কি বলা যায় এটাকে, মানে 10 কোটি টাকা 25 কোটি টাকা হাসনাত এবং আসিফ মেরে দিয়েছে, এটা কই? ওকে ফাইন। ওখানে আপনি যদি নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি, প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম, 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এই টাইপের কোনো কিছু একটা, মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে। এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এইভাবে হইতে পারতো। যেমন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার। আপনি দেখবেন সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে এসে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেওয়ার ব্যাপারটা এমন না। তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কি আছে? বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার একজন পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারিক জিয়াকে যে এইভাবে 1-11-এর মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলোর কুশলী হচ্ছে এই হচ্ছে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে বিষয়টা হয়েছে, প্রথম আলো বলেন বা আরো কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে? এটা হচ্ছে অন্য একজন বলেছে। এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি, কিন্তু আমরা এই ধরনের বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করবো না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করবো না। কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়ায় আছি, এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো 1 পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনার মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমনভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইলো এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না? পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। আপনার সোসাইটিতে আপনারা একটা মতামত ম্যানুফ্যাকচার করতে চান, মানুষকে এই মতামতটা দিতে চান যে জুলাইয়ের মধ্যে যারা ছিল বা যারা নতুনভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের একটু কালচার করবা, একটু আওয়ামী কালচার করবা, একটু হচ্ছে কালচারাল হচ্ছে ওই বিভিন্ন এগুলা বলতে এখন নিজের কাছে, মানে এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করা যায়, এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে। মাফিয়া, আমি ব্যক্তিগতভাবে কারণ এই মাফিয়া মিডিয়াগুলোর কাছে আমি কখনোই যাই না, কারণ আমি দেখেছি এরা এজেন্ডা নিয়ে আপনাকে বিতর্কিত করে। যেমন গতকাল দেখবেন সবগুলো নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা নিয়ে, এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল, আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন ডিবিসি, এই ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল।
এরপরে হচ্ছে আপনি ধরেন প্রথম আলোর কথা কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। এখন এইভাবে আপনারা বারবার যে জনগণ বিরোধী একটা অবস্থান নেন, এটা খুবই অপ্রত্যাশিত। আপনারা চাইলেই পারতেন এটাকে ভেরিফাই করার জন্য, আপনারা চাইলেই পারতেন এই জিনিসটাকে আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন এটা আমরা জানি না, মানে আপনারা কি মানুষকে এগুলো বুঝে না, এগুলো আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন। এবং এই যে আপনারা মিডিয়া মাফিয়াগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনারা পারপাস সার্ভ করেন সেটা আমরা জানি না। আপনারা বসুন্ধরার পারপাস সার্ভ করতেছে কালের কণ্ঠ, দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য। আর সেটা সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলো আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল এবং পাবলিকের মনে এটা খুবই একটা ইজিলি অ্যাক্সেসেবল একটা ইনফরমেশন। এটা যে কেউ এইটা খুবই সহজ একটা ইনফরমেশন যে আপনারা নেটে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করেন, কিন্তু কোনটা করেছে উনি ক্লেম করেছে ওইটা হচ্ছে আপনার সার্কুলেট করেছে, কিন্তু ডিবাঙ্ক হয়েছে এটা সার্কুলেট করেন। এই জিনিসটাকেই এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না মানুষ, আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না? এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ যাই না কেন? কারণ ঘৃণা হয়, এটা ঘৃণা হয় আপনাদের উপরে। কারণ আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন, এবং সেটা খুবই দুঃখজনক। ধরেন আপনি এটা করে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। বিএনপির আকিদা কি? বিএনপির আকিদা যে কতটা জঘন্য, কতটা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো। জাস্ট একদম রিসেন্ট তাজা কয়েকটা প্রমাণ দেখাবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, এরকম ভয়ানক ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী একটা দলের প্রকাশ্য ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের বিশ্ববিখ্যাত, জগৎ বিখ্যাত আলেম, বায়তুল মুকাররমের খতিবে আজম আব্দুল মালেক সাহেব রহস্যজনকভাবে চুপ, নীরব। কেন? তার প্রতিবাদটি শুধু জামাতের বিরুদ্ধে, যে জামাতকে ভোট দেওয়া যাবে না, দলের নামের পেছনে ইসলাম থাকলেই হবে না, আর বিএনপিকে ভোট দেওয়া যাবে। মানে এটা কি কোনো আলেম? এটা বাইতুল মুকাররমের ক্ষতি। প্রথম কথা হচ্ছে যে আলেম তিনি কেমন আলেম কি ওটা আমাদের কনসার্ন না, কোনো প্রয়োজন নেই আমাদের, যার প্রয়োজন আছে তার কাছে। বাট বাইতুল মুকাররমের খতিব হিসাবে তার অবস্থানটা আমাদের কাছে জরুরি। খতিব আমাদের খতিব, সবার খতিব। বাইতুল মুকাররমের খতিবের কাছ থেকে জনগণের প্রত্যাশা থাকে, ইসলামপন্থী মুসলমানদের প্রত্যাশা থাকে যে ইসলামের হেফাজতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ইসলাম বিরোধী কার্যক্রমের প্রতিবাদ করবেন, তিনি সবার গার্ডিয়ান হয়ে উঠবেন, এবং কাউকে যদি তওবা করতে হয় বাইতুল মুকাররমের খতিবের কাছে যে তওবা করবেন। এইটি বাইতুল মুকাররমের খতিব পোস্টের গ্লোরিয়াস পাস্ট। এটা খতিব ওবায়দুল হক এই ভূমিকা পালন করেছেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার কাছে যে তওবা করেছিল। সরকার বিরোধী দল কাউকে তোয়াক্কা করতেন না, ইসলামের পক্ষে বলতেন, ইসলাম বিরোধী যে কোনো বক্তব্যের প্রতিবাদ করতেন এবং একটা বৃহিত করতেন খতিব ওবায়দুল হক। কিন্তু আমাদের কেমন খতিব? মুফতি আব্দুল মালেক সাহেব কেমন খতিব? বিএনপি প্রকাশ্যে ইসলাম বিরোধিতা করছে, ইসলামকে অপমান করছে, কিন্তু একদম চুপ। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে টুপি পরিয়ে দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে ইসলামী আইন এটা মধ্যযুগীয়, এতে তো ইমান থাকে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে তওবা করতে বলতেন, অথবা প্রকাশ্যে খুতবায় বলতেন যে এটা বলা যাবে না, ইসলামী আইন সবচেয়ে আপডেট, সবচেয়ে যুগোপযোগী, এটা মধ্যযুগীয়, অচল বর্বর, এটা বললে ইমান থাকবে না। এই এলেম দিয়ে আপনি কি করবেন? ঠিক আছে, আপনার এলেম আছে, আপনি এলেমের জাহাজ, সেটা নিয়ে থাকতেন, আপনি বাইতুল মুকাররমের খতিব হতে গিয়েছেন কেন? এর জন্য যারা ব্যক্তিত্ব সম্পন্ন তারা সুযোগ থাকা সত্ত্বেও খতিব হতে যান না, কারণ ওইখানে গেলে কিছুটা চাটতে হয়। যদিও এখন যে জুলাই পরবর্তী যে বাস্তবতা, না চাটলেও খতিবগিরি থাকে, মানে খতিব চাইলে একদম সুন্নতি পদ্ধতি অনুসরণ করতে পারেন, তিনি প্রতিবাদ করতে পারেন। এখানে বাইতুল মুকাররমের খতিব বানানোর চেষ্টা করা হয়েছিল শেখ আহমদুল্লাহকে, কিন্তু শেখ আহমদুল্লাহর যে পরিচিতি, গ্রহণযোগ্যতা, তার ধারে কাছেও মুফতি আব্দুল মালেক নাই। হ্যাঁ, মুফতি আব্দুল মালেক শেখ আহমদুল্লাহর ওস্তাজ, শেখ আহমদুল্লাহ তাকে ডেফিনেটলি ওস্তাজ মানেন। আর শেখ আহমদুল্লাহর যে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা, এটা তো, এবং তার যে বাকপটুতা, বক্তব্য দেওয়ার যে যোগ্যতা, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ করার সক্ষমতা, তার ধারে কাছেও মুফতি আব্দুল মালেক নাই। শেখ আহমদুল্লাহ রাজি হন নাই বলে মুফতি আব্দুল মালেককে বানানো হয়েছে। ধর্ম উপদেষ্টা তৎকালীন তিনি এক প্রকার হাতে পায়ে ধরেছিলেন যে আপনি দায়িত্বটা নেন, হোয়াটএভার। এখানে বিএনপির আকিদাটা দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আকিদা, বিএনপি এটা দলীয়ভাবে সমর্থন করেছে। বিএনপির আকিদা বেশ কিছু, যেমন মির্জা ফখরুল বলেছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওইটারই ম্যানিফেস্টেশন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছি যে ইসলামী আইন প্রকাশ্যে মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি হিসাবে এটা মধ্যযুগীয়। তো দর্শক, এরপরে বিএনপির আরো আকিদা কি দেখেন।
যেমন তারেক রহমানের বা জিয়াউর রহমানের নাম নিতে হলে উজু করা লাগবে, এবং এইগুলো সব একটার সাথে একটা কানেক্টেড, এই জন্য আমি একত্রে বলছি। মন্ত্রীকে প্রিয় নবী বললেন জেলা পরিষদের প্রশাসক, বিএনপি নেতা। তাদের মন্ত্রী হচ্ছে তাদের প্রিয় নবী। মজা না? আমি আসছি ডিটেলস। মন্ত্রীকে বলে প্রিয় নবী, খেয়াল করেন। আবার আরেক এমপি বলেন যে তালিমের নামে ধর্ম ব্যবসা চলবে না। আবার আইনমন্ত্রী বলেন মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, এবং জান্নাতের টিকিট এই কথা বলে প্রতিনিয়ত তারা কটাক্ষ করে। তো এগুলো দ্বারা কি বুঝলেন আপনি? প্রতিনিয়ত একদম আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই ইসলাম বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন। আবার রুল কবির রিজভী, এয়ানত, হাদিয়া এগুলোকে কটাক্ষ করেছেন। মানে ইসলামের পরিভাষা নিয়ে তাদের যত জ্বালা। এয়ানত, হাদিয়া এটা কোরআনিক পরিভাষা, কোরআনে আছে, আমি এটা নিয়ে আলাদা আলোচনা করবো। এয়ানত আছে, হাদিয়া আছে। এবং তালিম, ইসলামের প্রচার প্রসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তালিম, আর বলছেন যে তালিম চলবে না, বিএনপির এমপি তালিম চলতে দেবে না, এমনকি কোচিনও চলতে দেবে না। মানে পাগল ছাগল কত প্রকার, কি কি তোর বাপের শক্তি আছে কোচিন আর তালিম বন্ধ করার, কিন্তু ওদের চরিত্র এটা। এরপরে এরকম আপনি প্রতিনিয়ত পাবেন। কারণ এই যে বক্তব্যটা, আমি এটা একটু শুনাই, যেহেতু এটার উপর ভিত্তি করে আলোচনা। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক, জেলা পরিষদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক, কি অধ্যাপক, ভূ অধ্যাপক এম এ খালেকের। এবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টুকে প্রিয় নবী বলে বিতর্ক জড়িয়েছেন তিনি। এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খালেকের এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিরকের সঙ্গে তুলনা করছেন অনেকে। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ। দর্শক, এখানে এগুলো দ্বারা বোঝা যায় যে বিএনপি একটা ধর্ম, যে ধর্মের গড হচ্ছেন জিয়াউর রহমান, আর যে ধর্মের নবী হচ্ছেন তাদের মন্ত্রীরা, আস্তাগফিরুল্লাহ। তারা এইভাবে ট্রিট করে। যে ধর্মে ইসলামী শরীয়ত নাই, তারা এটাকে একটা ধর্ম বিশ্বাসের মতোই পালন করছে। এ কারণে ইসলাম ধর্ম যেটা, এদের তালিম বা ইসলাম ধর্মের যে বিভিন্ন পরিভাষা, এগুলো তাদের ভালো লাগে না। এই কারণে এয়ানত কিংবা হাদিয়া এগুলো তাদের ভালো লাগে না। তো দর্শক, এটা যে একদম ইমান বিধ্বংসী, ইমান চলে গেছে, ইমান নাই, ইমান ভঙ্গের কারণ ঘটে গেছে, এটা বোঝাতে আর আলোচনা করার দরকার নেই। যে কোনো মুসলমান বুঝেন যে কোনো ব্যক্তিকে, মানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত অস্বীকারী, এর শরীয়তের হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ যদি নবী দাবি করে বা কাউকে নবী দাবি করে, তার হুকুম হচ্ছে সরাসরি তাকে মৃত্যুদণ্ড দিবে রাষ্ট্র। মুসাইলামাতুল কাযযাব বা এরকম একদম এনাদার কাদিয়ানি যেরকম ঘুরিয়ে ফিরে তাদের গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করছে, ওরকম বিএনপির মন্ত্রীদেরকে বিএনপি নেতারা নবী দাবি করছে। এই যে আকীদা তাদের, এটা প্রতিনিয়ত করছে। এমন না যে একজন বলেছে, কনস্ট্যান্টলি বলে যাচ্ছে সামগ্রিকভাবে। এবং জান্নাতের টিকিট, এই কথাটা বলে ইসলামকে কটূক্তি করা, এতেও ইমান থাকবে না। জান্নাতের টিকিট এগুলোকে নিয়ে যারা এইভাবে কটূক্তি করবে, কটাক্ষ করবে, তার ইমান থাকবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে মাত্র 100 দিন হলো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই অল্প সময়ের মধ্যে চমক সৃষ্টি করার জন্য নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তিনি যা কিছুই করছেন, যা কিছু বলছেন, তার এবং তার যারা উপদেষ্টা, সবার একটা ধারণা যায় এতে করে জনগণ খুব খুশি হবেন, জনগণ প্রশংসা করবে এবং সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে। কিন্তু প্রায় সব ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। একটা একটা করে বলবো, কিন্তু তার আগে বলে নিই যে এই অল্প কয়েকদিনের মধ্যে সরকারের বিরুদ্ধে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে, এটা নজিরবিহীন। এই বাংলাদেশে 3 মাসের এই সরকারের বিরুদ্ধে এতটা অনাস্থা, এতটা অস্থিরতা, এতটা অবিশ্বাস, এবং প্রতিপক্ষ যারা আছে তারা প্রথম দিন থেকে এই সরকারকে ব্যর্থ করার যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এটা একমাত্র খন্দকার মোশতাকের যে সরকার ছিল সেই সরকার ছাড়া অন্য কোনো সরকারের ক্ষেত্রে ঘটেনি। আমাদের দেশের সরকারকে সাধারণত একটা হানিমুন পিরিয়ড দেওয়া হয় 6 মাসের জন্য। যারাই এই যাবৎকালে ক্ষমতা এসেছে 6 মাস জনগণ চুপচাপ থেকেছে। 1 বছর পর ধীরে ধীরে তারা মুখ খোলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, এরপরে যারাই ক্ষমতায় এসছে, ইভেন 11 সময়, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সব ক্ষেত্রে কিন্তু জনগণ 6 মাস কোনো কথা বলেনি, আর 1 বছর ধৈর্য ধারণ করেছে। কিন্তু এবার যেটা হলো যে একেবারে ফ্রম দ্য ডে 1, প্রথম দিন থেকে বিএনপি সরকারের সমালোচনা হচ্ছে, টিটকারি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে, ট্রল হচ্ছে। ক্ষেত্র বিশেষে নির্মম এবং নিষ্ঠুর বেইজ্জতিমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। সব কথা বলবো না, বাধা নেই, কিন্তু বলাটা ঠিক হবে না। সম্মানিত লোকের সম্মান প্রদর্শন করা বা সম্মান দেওয়া এটা উচিত। যারা দিচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো আবার যদি ওই অসম্মানিতভাবে প্রচার করা হয়, ওই দায় দায়িত্ব যারা প্রচার করেন
তাদেরও কিছুটা থেকে যায়। এজন্য আসলে সব কথা বলা যাবে না। শিরোনামে যেটা বলছি যে সরকারের ১২টা বেজে যাচ্ছে। কেন ১২টা বেজে যাচ্ছে? ফ্রম দ্য ডে ওয়ান সরকারের বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে, এটা রাজপথে কোনো দৃশ্যমান মিছিল নাই, মিটিং নেই, দৃশ্যমান কোনো বিপ্লব নেই, কোনো বিক্ষোভ বা নেতিবাচক কোনো চক্রান্ত নেই। কিন্তু যে সর্বনাশী কাণ্ডগুলো ঘটছে সেটা হলো একটা সাংস্কৃতিক বিপ্লব হয়ে যাচ্ছে। পাকিস্তান জমানা থেকে আমরা দেখেছি যে রাজপথ গরম করার আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। সে বিপ্লবের একেবারে প্রথম ধাপ ছবি আঁকে, কার্টুন আঁকে, যেটিকে আমরা এখন গ্রাফিতি বলি। এটি আপনাদের মনে আছে যে ইয়াহিয়া খানের গোলাম আজমের যে বিকৃত ছবিগুলো আঁকা হয়েছিল এবং তার প্রেক্ষিতে একটা ৬৯-এর গণ অভ্যুত্থান হয়ে গিয়েছিল। আপনি যদি এরশাদ সাহেবের বিরুদ্ধে দেখেন, তার পতনের আগে তাকে কেন্দ্র করে গান হয়েছে, গ্রাফিতি হয়েছে, তার অনেকগুলো বাজে উপাধি হয়েছে। তার মধ্যে একটা ছিল বিশ্ব বেহায়া, স্বৈরাচারী বিশ্ব বেহায়া, এবং তার অনেকগুলো বিকৃত কার্টুন তৈরি করা হয়েছিল। একইভাবে পরবর্তী যে সরকারগুলো, ধরুন সেই যে ২০০১ সন থেকে ২০০৬, সেখানে তারেক রহমান সাহেবকে, হাওয়া ভবনকে এবং আরও সংশ্লিষ্ট অন্তত ১০ জন লোককে যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল সেটি বিএনপি সামাল দিতে পারেনি। আওয়ামী লীগের অবস্থাও একই। সেটা ২০০৯ থেকে একদম যাকে বলা হয় ২৪ পর্যন্ত, কিংবা ৯৬ থেকে ২০০১ পর্যন্ত। প্রতিটি সরকারের পতনের আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। প্রথমে ছবি আঁকা, এরপরে গান রচনা, এরপরে নাটক, এরপরে কবিতা, এরপরে রাজপথ গরম হয়ে যায়। তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন যে এই মুহূর্তে গত ১০০ দিনে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ১ বছর হয়নি, কিন্তু বিএনপির প্রথম ১০০ দিনের মধ্যে ইন্টারনেটে গালাগালি, তার পরিবার পরিজন, তার মন্ত্রী পরিষদের পরিবার পরিজন, তার একান্ত প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তাদেরকে কেন্দ্র করে নানা রকম দুর্নাম, বদনাম, এআই ব্যবহার করে বিভিন্ন রকম বিকৃত ছবি, এগুলো বাদ দেন। কিন্তু যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বিএনপির চাঁদাবাজি নিয়ে, এই আমলের হাম নিয়ে যে গানগুলো রচিত হয়েছে, বিএনপি যে কার্ড দিয়েছে, বিএনপি যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছে, বা এই যে তারেক রহমান সাহেব যে কাজগুলো জনগণের তুষ্টির জন্য করছেন, সেই কাজগুলোকে ট্রল করার জন্য যে সকল পুঁথি সাহিত্য, যে সকল কবিতা, যে সকল গীতি কবিতা, এই মানে বিভিন্ন মানুষে ভিডিও আকারে, অডিও আকারে যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এটি আনবিলিভেবল, কল্পনাই করা যায় না। যেমন ধরুন তাহেরির একটা জিকির আছে, সেই ডিজে জিকির, এই জিকিরকে নিয়ে অনেকগুলো মেয়ে ছেলে তারা নানাভাবে এটাকে ভাইরাল করেছে। বা দেখা গেল ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তার একটা বক্তব্য ছিল যে এই চুপ কর, কি একটা কথা যেন একটা ছোট বাচ্চা ছেলে বলে এসেছিল, জয় বাংলা। তো এরকম ভাইরাল হয়ে গেছে। আরেকজন এই মুরব্বী উহু হু হু করে একটা বক্তব্য দিয়েছিল একজন, সেটাও ভাইরাল হয়ে গেছে। আরেকজন সেই ইসলামী বক্তা, সে বিড়ি টানার যে দৃশ্য দেখিয়েছিল, তারপরে শেষে উহু হু করে নানা রকম বিকৃত যে জিনিসগুলো, এগুলোর ফলে কি হলো যে দেখুন যে পুরো ওয়াজের যে ময়দান, এটা যেটা ভাব ছিল, গাম্ভীর্য ছিল, ইসলামী বক্তাদেরকে যেভাবে মানুষ সম্মান করত, মর্যাদা দিত, এখন পুরো যে যারাই আছেন এই জগতে, যদি কেউ বলেন আমি ওয়াজ করি, আমি ইসলামী বক্তা, আমি কোনো পীর, আমি কোনো মাশায়েখ, আমি কোনো যাকে বলে হাদিস বিশারদ, কোরআন বিশারদ, এটা সে আগের জমানাতে মানুষের ভক্তি শ্রদ্ধা তো পাচ্ছে না, উল্টো এই যারা ভাইরাল হয়েছেন ওয়াজের বিভিন্ন বক্তব্যে, সেই ভাইরাল বক্তব্যের পর্যায়ে সবাইকে ফেলে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে ধরেন এই যে বিএনপিকে নিয়ে এখন যে সকল গান হচ্ছে, যে সকল নাচ হচ্ছে, যে সকল ছোট ছোট নাটিকা তৈরি হচ্ছে, যে সকল টিকটক তৈরি হচ্ছে, এবং বহু সংখ্যক মেয়েরা, বিশেষ করে যে অমির রহমান পিয়ালের যে বায়োস্কোপ, এই বায়োস্কোপের যে পুরো ডায়ালগগুলো, এই ডায়ালগগুলোকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে ভাগ ভাগ করে সুন্দরী সুন্দরী মেয়েরা, সুন্দর সুন্দর ছেলেরা, যারা খুবই দেখতে সুন্দর, প্রেজেন্টেবল, তারা যেভাবে অভিনয় করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।